আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া কোথায় ছিল এতদিন? জানো তোমাকে ছাড়া আমি কত কষ্ট পেয়েছি। সামিয়া আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? আমি কোথায় ছিলাম না ছিলাম তা আপনি জেনে কি করবেন? আমি আবার সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া, প্লিজ সামিয়া, আমার কথা শুনো আর ফিরে এসো। আমার কথা শুনে সামিয়ার সাথে থাকা ছেলে আমাকে বলল, এই ছেলে, তুমি কে? আর আমার স্ত্রীকে এসব কি বলছো? ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ছেলেটার শার্টের কলার ধরে বললাম, সামিয়া শুধু আমার। আমাকে আর বলতে না দিয়ে সামিয়া আমার গালে 2টা চড় মেরে বলল, ছোট লোক, নর্দমার কীট, তোকে আমি বলেছিলাম না যে তুই আমার সামনে আসবি না? তারপরও কেন এসেছিস, লুচ্চা কোথাকার? বলেই আবার 2টা চড় মারলো। সামিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে আপু? দেখুন না ভাইয়া, এই ছোট লোক লুচ্চা আমার সাথে লুচ্চামি করতে এসেছে। আমার বয়ফ্রেন্ড তাকে বাধা দেওয়ায় সে আমার বয়ফ্রেন্ডকে মেরেছে। আমি চোখের পানি ফেলতেছি আর সামিয়ার কথাগুলো শুনতেছি। হ্যাঁ হাই সামিয়া, এটাই তোর ভালোবাসা আর এটাই তোর ওয়াদা? আচ্ছা আপু, আপনি যান, আমরা ওকে দেখে নিচ্ছি। সামিয়া ওর সাথে থাকা ছেলেকে বলল, চলো জানু, এইসব লুচ্চা ছোট লোকের কথায় কিছু মনে করো না। আর ভাইয়ারা, আপনারা ওর এমন অবস্থা করবেন যাতে সে কোনো মেয়ের দিকে না তাকাতে পারে। এদিকে সামিয়ার কথাগুলো শুনে ছেলেগুলো আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ। আমি অপলক দৃষ্টিতে সামিয়া যাওয়ার দিকে তাকিয়ে আছি, আর আমার ঠোঁটের কোণে ফুটে রয়েছে একটা মুচকি হাসি রেখা। ছেলেগুলো আমাকে কতক্ষণ ধরে পিটিয়েছে তা বলতে পারবো না, কারণ সামিয়ার দেওয়া আঘাতের কাছে ছেলেগুলোর দেওয়া আঘাত আমার কাছে কিছুই নয়। চোখ খুলে দেখি আমি একটা গাছের নিচে পড়ে আছি। চারদিকে তাকিয়ে দেখি এই গাছটা এই পার্কের এক পাশে আছে, যেখানে সচরাচর কেউ যায় না, আর সন্ধ্যা হওয়ায় তেমন কেউ নেই। আমি কোনোরকম ভাবে উঠলাম। হাঁটার মতো আর অবস্থা নেই আমার। পকেট থেকে ফোন বের করে রিয়াদকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গেছে। আর হ্যাঁ, রিয়াদের বাসা পার্কের কাছেই। রিয়াদ আমার কাছে এসে আমার এই অবস্থা দেখে নানান প্রশ্ন করতে লাগলো। আমি তাকে একটা কথাই বললাম যে সময় হলে সবই জানতে পারবি। রিয়াদের সাথে একটা ক্লিনিকে গিয়ে কাটা জায়গাগুলো ড্রেসিং করলাম। এরপরে কিছু মেডিসিন নিয়ে রিয়াদকে নিয়ে বাসায় আসলাম। রিয়াদ আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ড্রেসিং করা অবস্থায় দেখে কান্না শুরু করে দিল। আম্মু কি করে হয়েছে তা জানতে চাইলে আমি শুধু বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কি হয়েছিল তা আমার আর মনে নেই। চোখ খুলে দেখি আমার মাথার কাছে আম্মু বসে আছে। সাফিয়া আর তিশা দুইজন আমার দুই পাশে। ডাক্তার আমার চেক আপ করতেছে, আর আব্বু ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে। ভালোভাবে রুমটা পর্যবেক্ষণ করে দেখি এটা হাসপাতালের রুম। আমাকে চোখ খুলতে দেখে আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, তোর জ্ঞান ফিরেছে বাবা? আমি আস্তে আস্তে বললাম, হ্যাঁ আম্মু, কিন্তু কি হয়েছে আমার? আমার কথা শুনে ডাক্তার বলল। ডাক্তারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরলো। ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার। তোমার কি হয়েছে আমরা বলতেছি। আজ থেকে 3 দিন যাবত তোমার জ্ঞান হারিয়েছিলে। ও, কয়েকদিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। রুমে বসে থাকতে তিশা আমার রুমে এসে আমার পাশে বসলো। বসে আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোর কি হয়েছিল, সত্যি করে বলবি? অতিরিক্ত চিন্তা এবং না খেয়ে থাকার জন্য তোমার শরীর দুর্বল হয়ে পড়ে, আর সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তোমার শরীরটা দুর্বল হয়ে যায়, যার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো, আর আজকে জ্ঞান ফিরে। এরপর আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সেদিন পার্কে সাইমের সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া সে যদি তোকে ছাড়া ভালো থাকে, তাহলে তুই কেন তাকে ছেড়ে ভালো থাকতে পারবি না? বড্ড বেশি ভালোবাসি যে তাকে। তাহলে আমি তাকে সব সত্যিটা বলে দেই। সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালো থাকে, তাহলে অযথা আমি কেন তার পথের কাঁটা হতে যাব? তাহলে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কি আমি কষ্ট পাচ্ছি? আমি তো ঠিক আছি। চলো ডিনার করবেন।
চল ডিরার রুমে এসে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে পড়তেছে, সে কি করে পারলো এমনটা করতে? সে যদি আমাকে একটা বার জিজ্ঞাসা করতো বা জানতে চাইতো মেয়েটা কে, তাহলেই তো আমি বলে দিতাম, কিন্তু না, সে তা করলো না। সে আমাকে ছাড়া অন্যজনকে বেছে নিল। এটাই ছিল তার ওয়াদা, এটাই ছিল তার বিশ্বাস। বেশ, আমাকে ছাড়া যদি সে অন্যকে নিয়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন তাদের মধ্যে শুধু দেওয়াল হতে যাব? হয়তোবা তাকে ভুলতে আমার কষ্ট হবে, কিন্তু ভুলতে তো হবে আমায়। এই শহরে থাকলে হয়তো তার মায় আরো বেশি জড়িয়ে পড়ব। চলে যাব এই শহর ছেড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আমি এই শহর ছেড়ে দূরে কোথাও যেতে যাচ্ছি। আমার কথা শুনে আব্বু কিছুটা অবাক হয়ে বলল, কেন? আসলে আব্বু, আমি বাইরে থেকে লেখাপড়া করতে চাচ্ছি, আর এখন থেকে তো ভর্তির প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? তিশা আমার কথার মর্ম বুঝতে পেরে আব্বুকে বলল, আঙ্কেল, ভাইয়া যখন বাইরে থেকে লেখাপড়া করতে যাচ্ছে, তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। সেখানে ভার্সিটিতে ক্লাস করবে আর আমাদের বাসায় থাকবে। ঠিক আছে। আমার ছেলেকে আমি কোথাও যাইতে দিব না। আম্মু, বোঝার চেষ্টা করো। এরপরে আমি আর তিশা অনেক বোঝানোর পরে আম্মু আমাকে মামার বাসায় পাঠাতে রাজি হয়। এর কয়েকদিন পর আমি চলে আসলাম আমার চিরচেনা শহর ছেড়ে রাজশাহী ব্যস্ত নগরীতে। আসার সময় আম্মু, আব্বু আর সাফিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম, কেননা কোনোদিন তাদেরকে ছেড়ে কোথাও থাকি না। আর আজ রাজশাহীতে যাচ্ছি, জানি না কতদিন পর আবার নিজের শহরে যাব। রাজশাহী আসার কিছুদিন পরেই ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। আল্লাহর রহমতে টিকেও গেলাম। এরপর শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়, যেখানে নেই মা বাবা বোনের সেই আদর স্নেহ ভালোবাসা, আর যেখানে নেই আমার ভালোবাসার মানুষটির কোনো অস্তিত্ব। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। এই 3 বছরে একবার আমি নওগাঁয় যাইনি। বাবা মা আর সাফিয়া রাজশাহীতে এসে আমাকে দেখে যেতেন। বন্ধুদের সাথেও মাঝে মাঝে কথা হতো, ওদের কাছ থেকে সামিয়ার খবর নিতাম। কি করব, মনটা যে বড্ড বেঈমান। সামিয়ার এখনো বিয়ে হয়নি, কোথায় যেন জব করে। হঠাৎ করে কারো ডাকে বর্তমানে ফিরে আসলাম। পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে, কিছু বলবি? তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিস ভাইয়া। সেদিন যদি আমি তোর হাতে ফুচকা না খেতাম, তাহলে আজকে তোকে তোর ভালোবাসার মানুষ ভুল বুঝতো না। তিশা কথাগুলো বলতে বলতে আমার চোখের পানি মুছে দিল। অতীত ভাবতে ভাবতে কখন যে চোখের কোনায় পানি এসেছে বলতেই পারবো না। তিশাও কান্না করতেছে। আমিও তিশার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আরে পাগলি, যা হওয়ার তা হয়ে গেছে। আমার প্রতি তার ভালোবাসার চেয়ে সন্দেহটাই বেশি ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, সে আমার ভাগ্যে ছিল না। এসব বাদ দে, নিচে চল। তিশাকেও রুমে দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। কখন যে এত রাত হয়েছে বলতেই পারবো না। সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মামিকে বলে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে অশ্লীল ভাষায় কথা বলতেছে। ছেলেটাকে আমি চিনি অবশ্য, অন্য ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের ছাত্র, নাম শিহাব। বাবা প্রভাবশালী হয়, সে একটু ক্ষমতার বড়াই দেখায়। আর মেয়েটা হলো ফার্স্ট ইয়ারের। মেয়েটাকে অশ্লীল কথাবার্তা বলায় মেয়েটির বয়ফ্রেন্ড শিহাবকে চড় মারতেই শিহাবের বন্ধুরা এসে মেয়েটার বয়ফ্রেন্ডকে মারতে লাগলো। শিহাবের একটা বন্ধু মেয়েটির বয়ফ্রেন্ডকে এমনভাবে মেরেছে যে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। এটা দেখে আমার শরীরের ভিতর অন্যায়ের প্রতিবাদকারী রক্তগুলো গরম হতে লাগলো। আমি রাফি আর সিফাতকে নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আর আমাদের একটা সংগঠন আছে যারা অন্যায়ের মোকাবেলা করতে সর্বদা নিয়োজিত। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি এবং আমার বন্ধুরা ওদেরকে মারতেছে। একটু পরে কলেজে পুলিশের গাড়ি ঢুকলো। গাড়িটা আমাদের কাছে এসে থামলো। আর গাড়ি থেকে কিছু পুলিশ বের হয়ে এসে আমাকে আর আমার বন্ধুদের, মানে যারা মারামারি করতেছে, তাদেরকে গাড়িতে তুললো। আমিও কিছু বললাম না, কারণ এদেরকে কিছু বলে কোনো লাভ নেই, এরা অর্ডার প্রাপ্ত। আমি বন্ধুদেরকে চুপ থাকতে বললাম। একটু পরে আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে সামিয়া রুমে প্রবেশ করলো আর হাতে একটা লাঠি সোজা আমার কাছে এসে বলতে লাগলো,
মাস্তান হয়ে গেছিস না? দাঁড়া, আজ তোর মাস্তানি বের করতেছি। সামিয়া যখন আমাকে লাঠি দিয়ে মারতে আসবে ঠিক তখনই আমি এক হাত দিয়ে লাঠিটা আটকে অন্য হাত দিয়ে ঠাস ঠাস করে গালে দুইটা চড় মেরে বলতে লাগলাম, ক্ষমতার বড়াই দেখাচ্ছিস আমার কাছে এসে? শোন, তোদের মতো 4-5টা পুলিশকে আমার পকেটে রাখি। কখনো জানতে চেয়েছিস কি কারণে আজকে ছেলেগুলোকে মারতেছিলাম? কখনো জানতে চেয়েছিস কি সেদিন মেয়েটার সাথে আমার বন্ধুর কেন বিয়ে দিয়েছিলাম? তা তোরা কখনোই জানতে চাসনি। তাদেরকে বিয়ে দিয়েছিলাম কারণ তারা একে অপরকে ভালোবাসতো। তাদের ভালোবাসাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে আমরা সেদিন তাদেরকে বিয়ে দিয়েছিলাম। আরে তোকে তো ভালোবাসার কথা বলে লাভ নাই। তুই তো কোনোদিন কাউকে ভালোবাসিসনি। তুই ছিলি স্বার্থপর। তোর ভালোবাসার মানুষটার প্রতি ছিল তোর সন্দেহ। ইচ্ছে মতো ছুঁড়ে ফেলবি, ইচ্ছে মতো ব্যবহার করবি। শোন, তোকে একটা কথা বলি, আর কখন আমার পিছে লেগে থাকিস না, আর ভালো থাকিস। সামিয়া এতক্ষণ মাথা নিচু করে আমার কথাগুলো শুনতেছে। আমাদের রুমে, মানে আমাদের যে রুমে রাখা হয়েছে সেখানে সামিয়া ছাড়া আর কেউ নেই। সামিয়ার চোখের কোণে পানি জমা হয়েছে। আর আমার বন্ধুরা আমার এরকম কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে নিয়ে থানা থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে যে পুলিশ আমাদেরকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছিল তাকে বললাম, আপনি আমাদের যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। এই ছেলে, তোমার সাহস তো দেখছি কম নয়। তুমি আমাকে কাজের আদেশ করতেছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি আমাদের রেখে আসবেন নাকি বিনা কারণে আমাদেরকে থানায় নিয়ে আসার কারণে চাকরিটা হারাবেন? হাবিলদার আমার কথা শুনে কিছুটা চমকে উঠল। হঠাৎ সামিয়া থানা থেকে বের হয়ে আমাদের কাছে এসে হাবিলদারকে বলল, হাবিলদার সাহেব, আপনি ওনাদের যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। ইয়েস ম্যাম। এরপরে আমরা গাড়িতে উঠলাম। আসার সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে ভর্তা বানিয়ে ফেলবে। আর আমার প্রতি রাগারি কথা, একজন পুলিশ অফিসারকে এইভাবে অপমানিত হওয়াটা লজ্জারই বিষয়। কিন্তু কি করব, সে তো আমাকে কম কষ্ট দেয়নি। কলেজের ভিতরে ঢুকে আমাদের নামিয়ে দিয়ে চলে গেলেন তারা। আমাদের দেখে কলেজের স্টুডেন্টরা বেশ অবাক হয়েছে, কারণ মারামারি করার পরেও যে পুলিশ তাদের সম্মানের গাড়িতে করে কলেজে রেখে যাবে এটা বেশ অবাক হওয়ারই কথা। আজকে আর কেউ ক্লাস করলাম না। আর হ্যাঁ, আমরা সংখ্যায় ছিলাম 9 জন। সবাই মিলে ক্যান্টিনে গেলাম। বসে থেকে নাস্তা করতেই সিফাত জিজ্ঞাসা করলো, মামুন, তুই কি আমাদের থানার পুলিশ ম্যামকে চিনিস? সিফাতের কথা শুনে আমি কিছুটা চমকে উঠলাম। আমি বললাম, আমি কিভাবে চিনবো? না, তাই বলতেছি আর কি। তাড়াতাড়ি খা, বাসায় যাব। ঠিক আছে। এরপর নাস্তা করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি হয়েছে আব্বু, তুই এখন চলে আসলি যে? শরীর খারাপ নাকি? না মামি, আমি ঠিক আছি, ভালো লাগতেছে না তাই চলে আসলাম। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো। ওকে। রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। মনে পড়তেছে সেই 3 বছর আগের অতীতটাকে। কেন সামিয়া, কেন তুমি আবার আসলে আমার সামনে? সেদিন তুমি যদি আমার একটা কথা শুনতে, তাহলে কি আজ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো? খুব সুখে থাকতাম পরিবার পরিজন নিয়ে। তোমার মায়ের ত্যাগ করতে আমাকে পাড়ি জমাতে হয়েছে এই ব্যস্ত নগরীতে। ছেড়ে চলে আসতে হয়েছে আমার সেই চিরচেনা শহরটাকে, চিরচেনা পথগুলোকে। ছেড়ে আসতে হয়েছে চিরচেনা মুখগুলিকে। কিন্তু আজ তুমি আমার সামনে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামি সোফায় বসে থেকে টিভি দেখতেছে। আমিও মামির পাশে বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে মামি আর আমি লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম। মামি আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। আসলে এরকম মামি পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের পরিবারকে ছেড়ে তাদের কাছে চলে এসেছি, কিন্তু তারা কখন আমাকে পরিবারের অভাবটা বুঝতে দেয়নি। যাকে লাঞ্চ শেষ করে মামির আরো কিছু সময় ধরে আড্ডা দিয়ে রুমে আসলাম। রুমে এসে ফোনটা হাতে নিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তিশা এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললো। আসলে নামাজ পড়ে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে।
সিফাত, আমি আর রাফি এই তিনজন বাইক নিয়ে গেলাম পদ্মার চরে। প্রকৃতির মাঝে সময়টা বেশ ভালোই কাটলো। মন বিষণ্ণতার সময় এমন জায়গা আসাটা মন্দ নয়, বেশ উপকারী বলা যায়। তিনজন মিলে কিছু সময় কাটানোর পরে যে যার মতো চলে আসলাম। বাসায় আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। স্টাডি করতে করতে কখন যে সময় পার হয়ে গেল বলতেই পারবো না। তিশা এসে ডিনারের জন্য ডেকে গেল। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ঘড়িতে দেখি কলেজে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। তিশাকে নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। তিশাকে কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে আসলাম। বাইক রেখে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে, কিন্তু রাফি আর নীলিমা এখনো আসেনি। নতুন কাপল তো, এখন সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই। প্রায় 10 মিনিট পর রাফি আর নীলিমা আসলো। রাফি আর নীলিমা আমাদের কাছে এসে বসতেই সিফাত রাফিকে উদ্দেশ্য করে বলল, কিরে নতুন কাপড় আসতে তো দেরি হলো কেন? রাতে চাপ বেশি পড়ছিল নাকি? সিফাতের কথা শুনে আমি হাসতে লাগলাম। রাফি লজ্জা মাখা মুখে একটা হাসি দিয়ে বলল, আরে না, চাপ কিসের হবে? নীলিমা মাথা নিচু করে বসে আছে। আর মিমিও লজ্জা পেয়ে সিফাতকে খোঁচা দিয়ে বলল, এই তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো না তো কি করব? এইসব প্রশ্ন কেউ মানুষকে করে? রাতে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে তা তোমাকে বলবে নাকি? বললে কি হবে, আমরাই তো। আর আমাদের বাসর রাত থেকে শুরু করে যা কিছু হবে তা কেউ যদি শুনতে চাই তাহলে সবকিছু বলে দিব। কি, তোকে আমি বিয়েই করব না। তুই আমার মান সম্মান সব কিছু শেষ করে দিবি। সিফাত মিমির কথায় কিছুটা ভয় পেয়ে বলল, এই কলিজা, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। মনে থাকবে তো? ওদের এমন কাহিনী দেখে আমি, রাফি আর নীলিমা হাসতে লাগলাম। সিফাত আমাদেরকে হাসতে দেখে আমাদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার এই অবস্থায় দেখে তোদের হাসি বের হচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, কি করব বল, তুই অন্যজনের রাতের খবর শুনতে যে তোর নিজের কি অবস্থা হতে চলছিল। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। শেষের ক্লাসে স্যার এসে বলল, প্রিন্সিপাল স্যার আমাদের সকলকে হলরুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে সবাই হলরুমে গেলাম। অনেক ছাত্রছাত্রী। প্রিন্সিপাল স্যার বললেন, আগামী 22 তারিখে নবীনবরণ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে কিছু সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করার ব্যবস্থা করা হবে। যারা যারা আগ্রহী তারা যেন এখন থেকে প্রস্তুতি নেয়। আরো কিছু কথা বলে প্রিন্সিপাল স্যার হলরুম থেকে বের হয়ে গেলেন। আমরাও চলে আসলাম। ক্যান্টিনে এসে নাস্তা করে বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, এই অনুষ্ঠানের সকল দায়িত্ব পালন করবেন সিনিয়র ব্যাচ, সেজন্য আমাদের এই বিষয়ে তেমন মাথা ব্যথা নেই। আর সিনিয়র ব্যাচের বড় ভাইদের সাথে আমার সম্পর্কটা সেই রকম, কিছুটা ফ্রেন্ডলি আবার কিছুটা ব্রাদারলি আর কি। আজকে 9 তারিখ, আর মাত্র 3 দিন সময় আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে তিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ যাবত ঘোরাফেরা করে বাসায় আসলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। আর এইভাবে 3টা দিন অতিবাহিত হয়ে গেল। আজকে নবীনবরণ আর সন্ধ্যার দিকে অনুষ্ঠান। আর হ্যাঁ, এই কয়দিন সামিয়ার সাথে আমার একবারের জন্য দেখা হয়নি। যাক, আপদ বিদায় হয়েছে। অনেক আনন্দের মাধ্যমে অতিবাহিত হলো নবীনবরণ অনুষ্ঠান। এবার সঙ্গীত অনুষ্ঠানের পালা। আমি, তিশা, মিমি, নীলিমা, সিফাত আর রাফি স্টেজের একেবারে সামনের চেয়ারে বসে আছি। তিশাও এসেছে আমার সাথে। অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। একটু পর এক বড় ভাই অ্যানাউন্স করার জন্য স্টেজে উঠলেন। তার নাম হলো মাহফুজ। খুব ভদ্র এবং মেধাবী ছাত্র। এরপর বেশ কয়েকটা সঙ্গীত পরিবেশন হয়ে গেল। এবার নৃত্যের পালা। নৃত্য কয়েকটা সিনিয়র আপু এবং কয়েকটা জুনিয়র আপু পরিবেশন করলেন। খুবই ভালো লাগলো। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর 2-1টা গান হতে পারে। এরপরে মাহফুজ ভাই স্টেজে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সম্মানিত দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর একটা সঙ্গীত পরিবেশন করে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই মামুন। মাহফুজ ভাইয়ের কথা শেষ হতে প্যান্ডেলের নিচটা করতালিতে মুখরিত হয়ে উঠেছে। আর আমার তো যায় অবস্থা। গান গাইতে পারি সেটা ব্যাপার না,
মাহফুজ ভাইয়া আমাকে গান গাইতে দেখেছেন বলে আজকে আমাকে গাইতে বললেন। কিন্তু যে কোনো বিষয়ে একটা চর্চা প্রয়োজন। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার বন্ধুরা তিশাও গান গাইতে বলছে। আমাকে চেয়ারে বসে থাকতে দেখে মাহফুজ ভাইয়া আবার মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, শাহিদ হাসান শাহী, তোমাকে স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আর বসে না থেকে চেয়ার থেকে উঠে স্টেজের দিকে হাঁটা ধরলাম। স্টেজে উঠতেই কিছু ছোট ভাই শীষ বাজাতে লাগলো। গিটারটা হাতে নিয়ে সামনে তাকাতেই এক জায়গায় আমার চোখ আটকে গেল। সেখানে বসেছিল সামিয়া, আর তার পাশে ছিল আমাদের ভার্সিটির এক ম্যাম। সামিয়াকে এতক্ষণ দেখতে পাইনি। ওকে দেখেই একটা গান মনে হলো, যে গানটি আমি মাঝে মাঝেই শুনতাম। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গিটারে একটা টান দিয়ে সুর তুললাম গানটির। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে এসে গাইতে শুরু করলাম। মেয়ে তুই মানুষ ভালো না রে, মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না, মেয়ে তুই মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না রে, এত ভালোবেসে ওরে তোর মনটা পেলাম না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, এত ভালোবেসে ওরে তোর মনটা পেলাম না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মেয়ে তুই মানুষ ভালো না রে, মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না, মেয়ে তুই মানুষ ভালো না রে। কলেজে হন্য হয়ে আমার পিছে ঘুরতি, আমার জন্য জীবন বাজির হর হামেশায় ধরতি, কলেজেতে হন্য হয়ে আমার পিছে ঘুরতি, আমার জন্য জীবন বাজি হর হামেশায় ধরতি। এখন তুই বদলে গেছিস, ভুল বুঝে ছেড়ে গেছিস, এখন তুই বদলে গেছিস, ভুল বুঝে ছেড়ে গেছিস, এখন নাকি আমার তোর ভালো লাগে না রে, ভালো লাগে না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মেয়ে তুই মানুষ ভালো না রে, মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না, হাসি মুখের অন্তরালে তুই যে ভেজা শয়তান, ভালোবাসার বিনিময়ে দুঃখ দিলি প্রতিদান, হাসি মুখের অন্তরালে তুই যে ভেজা শয়তান, ভালোবাসার বিনিময়ে দুঃখ দিলি প্রতিদান, ঘুম নেই আমার চোখে তুই আসিস কার বুকে, ঘুম নেই আমার চোখে তুই আসিস কার বুকে, তুই বিহনে আমার পরাণ বাঁচে না রে, পরাণ বাঁচে না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মেয়ে তুই মানুষ ভালো না রে, মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না, মেয়ে তুই মানুষ ভালো না রে, মেয়ে তোর মনটা ভালো না, এত ভালোবেসে ওরে তোর মনটা পেলাম না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, এত ভালোবেসে ওরে তোর মনটা পেলাম না, মনের দামে মনটা যে তোর কেনা হলো না, মেয়ে তুই মানুষ ভালো না রে, মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না, মেয়ে তুই মানুষ ভালো না, মেয়ে তোর মনটা ভালো না। গানটা শেষ করতে সকল স্টুডেন্ট তালে দিতে লাগলো। আমি গিটারটা রেখে স্টেজ থেকে নেমে আসতেই সকলে আমাকে ধন্যবাদ জানালো। সামিয়ার দিকে এক নজর দিয়ে দেখি সে এখন আমার দিকে তাকিয়ে আছে। গানের মধ্যে বেশিরভাগই সময় ছিল সামিয়ার দিকে তাকিয়েছিলাম। মাহফুজ ভাই মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলেন, ধন্যবাদ ছোট শাহিদ হাসান শাহীকে এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। এরপর আরো অনেক কিছু বললেন। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে মামা মামি আর তিশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে বসে থেকে ফোনটি টিপতেছি। তিশা আমার রুমে এসে আমার পাশে এসে বসলো। বসার পর আমাকে বলল, ভাইয়া তুই কি এখনো ওই মেয়েকে ভালোবাসিস? আমি অবাক হয়ে বললাম, কেন হঠাৎ এ প্রশ্ন করলি যে? তেমন কিছু না, তবে তুই যখন গানটা গাইলি তখন বারবার কোথায় যেন তাকাচ্ছিলি। আমি সেদিকে লক্ষ্য করে দেখি সেখানে একটা মেয়ে, মানে আমার এক্স ভাবি বসে আছে। সেও তোর দিকে এক ধ্যানে তাকিয়েছিল। এখন ভালোবাসিস কিনা বল, আর মেয়েটা এখানে কেন? মেয়েটা এ থানার পুলিশ অফিসার, আর তাকে আমি এখনো ভালোবাসি কিনা তা জানি না। কিন্তু তার কথা মনে হলে আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। তার কথা মনে হলে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তবে তার প্রতি আমার ভালোবাসাটা যদি এখন থাকে, তাহলে সেই ভালোবাসার উপর মরিচা পড়ে আছে, যেটাকে ওঠাতে অনেক সময়ের প্রয়োজন। এসব বাদ দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। ভাবিকে নিয়ে আসার জন্য আমাকে লাগলে বলিস। পেকে গেছিস? যা তাড়াতাড়ি। তিশা রুম থেকে যাওয়ার পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম।
কলেজে যাওয়ার পর বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়ার মনটা এখন বেশ খারাপ। তার মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এমনটা এর আগে কখনোই হয়নি। সেই দিন মামুনের কথা আর গতকালের মামুনের গানের কথাগুলো সামিয়াকে খুব হার্ট করেছে। গত রাতে সামিয়া ভালোভাবে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করতেই মামুনের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। সকালে বিছানা থেকে উঠে হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সামিয়া। কলেজের সামনে দিয়ে থানায় যেতে কলেজের গেটে সামিয়ার নজর আটকে গেল। গেটের কাছে দেখতে পেল সেদিন যে মেয়েটা মামুনের সাথে বসে থেকে মামুনের হাতে ফুসকা খাচ্ছিল, সে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। সামিয়া গাড়ি নিয়ে মেয়েটা মানে তিশার পিছু নিতেই তিশা কলেজের মধ্যে ঢুকে গেল। সামিয়াও গাড়ি নিয়ে তিশার কলেজে ঢুকে গেল। সামিয়া গাড়ি নিয়ে গিয়ে তিশা এবং ছেলেটার সামনে দাঁড়ালো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে গেল। সামিয়া গাড়ি থেকে নেমে তিশার সামনে যেতে তিশা কিছুটা চমকে উঠে, কারণ সামিয়া তার অফিসের ড্রেস পরেছিল আর সামিয়ার চোখ কিছুটা লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সামিয়া রেগে আছে। আর রেগে যাওয়ারই যে কথা, যে মেয়েটার জন্য সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, সে মেয়ে আজ অন্য ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে। সামিয়া গম্ভীর গলায় তিশাকে বলল, এই মেয়ে, তোর কয়টা ছেলে লাগে? একটা দিয়ে কি তোর হয় না? তিশার সাথে থাকা ছেলেটা সামিয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেল। সামিয়া ঠান্ডা ভাবে বলল, ম্যাম, আপনার কথা ভুল হচ্ছে, আমরা জাস্ট ফ্রেন্ড। তিশার কথায় সামিয়া আরো রেগে বলল, আমারই ভুল হচ্ছে। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, তাকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলের সাথে। সামিয়ার কথা শেষ হতে তিশা সামিয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চর মেরে বলতে লাগলো, তুই আর কথা বলতিস? সে হলো আমার ফুপ্পির ছেলে, যাকে আমি সবসময় ভাইয়ের চোখে দেখি। সেও আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। তোর জন্য আমার ভাইয়া প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে অতিবাহিত করে। তোর জন্য আর সে নিজের পরিবার ছেড়ে এখানে এসে পড়ে আছে শুধু তোর মায়া কাটানোর জন্য। আর তুই ছিলি একজন স্বার্থপর। তোর ভালোবাসার মধ্যে ছিল না কোনো বিশ্বাস। সেদিন তুই যদি ভাইয়ার কথাটা একবার শুনতিস, তাহলে আজকে আমার ভাইয়া এমন কষ্ট পেত না। কিন্তু সেদিন তুই ভাইয়াকে ভুল বুঝে তাকে প্রতারক বলে চলে গেলি। তুই ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভাইয়া ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, নিজেকে সবসময় রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো। বিকেল বেলা করে শুধু পার্কে যেত। সেখানে তুই ভাইয়ার হাত ধরে ওয়াদা করেছিলি যে তাকে কখনো ছেড়ে যাবি না, শুধু তোর সঙ্গে দেখা হওয়ার আশায়। যেদিন তোর সাথে দেখা হয়েছিল সেদিন তুই তাকে কয়েকটা ছেলের দ্বারা মার খাইয়েছিলিস। সেদিনের মারের জন্য ভাইয়া 3 দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবু ভাইয়া কোনো কষ্ট পেয়েছিল না। কষ্ট পেয়েছিল কোথায় জানিস? কষ্ট পেয়েছিল তো সেদিনের কথাগুলোতে। হয়তোবা ভাবতে পারিস আমি এগুলো কিভাবে জানলাম। হ্যাঁ, ভাইয়া আমাকে বলেছিল। সে শুধু আমার ভাইয়া ছিল না, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। সব কথাই আমার কাছে শেয়ার করতো। তোকে আমি আগে থেকেই চিনতাম। সেদিন ভাইয়ার জ্ঞান ফেরার পর তোদের মাঝে পার্কে যা কিছু হয়েছিল সব কিছু আমাকে বলে। আমি সব কিছু শোনার পর তোকে বলে দিতে চেয়েছিলাম যে আমার ভাইয়া এছাড়া কিছু না। কিন্তু ভাইয়া আমাকে বারণ করে, বলে তুই যদি অন্যের কাছে যেয়ে সুখে থাকতে পারিস তাহলে ভালো থাকিস, এতেই ভাইয়া খুশি। ভেবেছিস কখনোই কারোটা ভালোবাসলে এইরকম কথা বলতে পারে? কিন্তু সেই ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না। ভালো থাকিস, আর পারলে আমাকে মাফ করে দিস। কথাগুলো বলেই তিশা ক্লাসরুমের দিকে হাঁটা ধরলো। তিশার কথাগুলো শুনে সামিয়া স্তব্ধ হয়ে গেল। চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। সামিয়া আর স্থির থাকতে না পেরে দৌড়ে তিশার কাছে গিয়ে তিশার হাত ধরে বলল, প্লিজ তুমি আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তিশা সামিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কেন ভাইয়ার কাছে নিয়ে যাবি? আবার ভাইয়ার জীবনটা নষ্ট করবেন? সামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশা ক্লাসরুমে ঢুকে পড়ল। সামিয়া সেখানে আর না থেকে গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে। আজকে আর থানাতেও গেল না। বাসায় এসে দৌড়ে নিজের রুমে গিয়ে বেডে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে কান্না করে নিজেকে সামলে নিয়ে নিজেকে প্রশ্ন করতে লাগলো, মামুন কি আমাকে ক্ষমা করবে? মামুন কি আমাকে এখনো ভালোবাসে? আর ভালো যদি না বাসে তাহলে গতকালকে সে আমাকে উদ্দেশ্য করে গানটা গাইলো কেন? আবার আজকে মেয়েটা বলল প্রতি রাতে আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজায়।
তাহলে কি মামুন আমাকে এখনো ভালোবাসে? ভালোবাসুক আর না বাসুক, মামুন আমার ছিল, আমারই থাকবে। এতে যত কষ্ট সহ্য করতে হয় আমি করব। কলেজ থেকে বাসায় এসে গোসল শেষ করে লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়ে শপিং মলে যাওয়ার জন্য বের হলাম। শপিং করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রুমে বসে থেকে স্টাডি করতেছি, এমন সময় তিশা আমার রুমে এসে হাসতে হাসতে বলল, ভাইয়া আজকে ভাবির সঙ্গে দেখা হয়েছিল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ভাবি? তুই আবার ভাবি পাইলি কোথায়? তিশা আমার পাশে এসে বসে হাসতে হাসতে বলল, মিস সামিয়া আক্তার ওরফে পুলিশ অফিসার। ও তাই বল, কিন্তু আমি তো তাকে বিয়ে করিনি। আর না করে লাভ না করে লায়ক, তাহলে তোর ভাবি হলো কি করে? এ আইসে, ওর কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভেজায় আর বলে সে নাকি লাভ করে না। আমি ওর সাথে আর তর্ক না করে বললাম, এসব বাদ দিয়ে কি কথা হয়েছে সেটা বল। আমি আর আমার ফ্রেন্ড শামীম একসাথে হেসে হেসে কথা বলতে বলতে গেট দিয়ে, তারপর তিশা আমাকে সবকিছু বলে বুঝিয়ে দিল। আমি হাসতে হাসতে বললাম, তাহলে এত কিছু হয়েছে? তিশার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজনে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। বিকেলবেলা বাইক নিয়ে পার্কে গেলাম। সিফাত আর রাফি আসতে চেয়েছিল। পার্কে গিয়ে দেখি এখনো কেউ আসেনি। আজকে আমার আসাটা একটু আগেই হয়ে গেছে। আমি বসে থেকে ফোন টিপতেছি। ফোন টিপতে টিপতে বুঝতে পারলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া দেখা যাচ্ছে। আমি ফোন থেকে মাথা তুলে সামনে তাকাতেই বড় সড়ো একটা শক খেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক সামিয়া, আর তার চোখগুলো ফুলিয়ে আছে, হয়তোবা সারা রাত ঘুমায়নি। আমি বসে থাকা থেকে দাঁড়িয়ে বললাম, আরে ম্যাম, আপনি এখানে? আজকে আমি কোন অপরাধ করেছি নাকি? সামিয়া আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ মামুন, তুমি আমাকে মাফ করে দাও। আমি না শুনে না বুঝে তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চারপাশে তাকিয়ে দেখি পার্কে এখন তেমন কেউ আসেনি, তবে কয়েকজন আশেপাশে আছে। তারা আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে। অবাক করার বিষয় হলো সামিয়া এখন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আছে। মনে হয় থানা থেকে বাসায় যাচ্ছিল। আমি সামিয়াকে বললাম, ম্যাম কি করতেছেন? পা ছাড়ুন, সবাই দেখতেছে। না, আমি ছাড়বো না। তুমি আমাকে মাফ না করলে আমি ছাড়বো না। আমি জোর করে ওকে আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে পিছন দিকে ফিরে একটা অর্থ হাসি দিয়ে বললাম, মাফটা আবার কি জিনিস? আর আমি মাফ করবোই বা কাকে? আমার মতো লুচ্চা ছোট লোক প্রতারকের কাছে মাপ চাচ্ছেন কেন? কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। স্বামী আমার সামনে এসে মাথা নিচু করে বলল, প্লিজ মামুন, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, আর জানি তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা আছে সব ঘৃণা। আর আমি কাউকে ভালোবাসি না। স্বামী আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে সেদিন থানায় আমাকে কিস করেছিলে কেন? আমাকে ভালো না বাসলে আমার কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে গেল কেন? আর সেদিন আমার দিকে তাকিয়ে গান গেয়েছিলে কেন? সামিয়ার প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে উঠলাম। সামিয়ার কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই, কারণ আমি সামিয়াকে এখনো ভালোবাসি, কিন্তু সেটা চাপা পড়ে আছে এক পাহাড়সম পরিমাণ অভিমানের নিচে। যে অভিমানকে ভালোবাসায় পরিণত করতে অনেক সময়ের প্রয়োজন। আমি সামিয়াকে বললাম, আমি বালিশ ভেজা এক ধরনের স্বার্থপরের কথা ভেবে, যে কিভাবে মানুষকে ছেড়ে চলে যায় আর কিভাবে ছুঁড়ে ফেলে দেয় তা ভেবে। আর গান গাওয়া, আপনার দিকে তাকিয়ে থেকে গান গাওয়ার কারণ এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। আমি গানটা গেয়েছিলাম একটা মুনাফিকের দিকে তাকিয়ে, যে ওয়াদা দিয়ে তা ভেঙে ফেলে। যাকে এসব বলে আর লাভ নেই, আপনি এখন যেতে পারেন। না, আমি যাব না বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে দুটা চর মেরে বললাম, তোকে আমি বললাম না যে আমি তোকে ভালোবাসি না? এরপরেও কেন বারবার এই কথা বলতেছিস? চোখের সামনে থেকে দূর হ। কথাগুলো বলেই আমি বাসায় চলে আসলাম। আর সামিয়া কান্না করতে করতে ওর গাড়ির কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইকটা পার্ক করে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো মামুন, তুই কোথায় আছিস? বাসায়। কেন? আমরা পার্কে এসেছি, কিন্তু তুই আসলি না যে?
আজকে যাব না, ভালো লাগছে না, পরে কথা হবে, বাই। সিফাতকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আমার রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। তিশার ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মামা মামি আর তিশা সোফায় বসে টিভি দেখতেছে। আমাকে দেখে মামা বলল, কি ব্যাপার শাহিদ, তোমার শরীর খারাপ নাকি? না মামা, ঠিক আছি। শুয়ে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। ও আচ্ছা, চলো ডিনার করি। এরপরে সবাই একসাথে ডিনার করে বেশ কিছু সময় বসে থেকে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে। আমি ওদের পাশে বসলাম। রাফি আর নীলিমা এখনো আসেনি। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সামিয়া নেমে আসলো। তবে সামিয়া বেশ রেগে আছে, চোখগুলো লাল হয়ে আছে। সামিয়া আমার সামনে এসে রেগে এবং দাঁতে দাঁত চেপে আমাকে বলল, আমার সাথে চলো, কথা আছে। সামিয়ার এমন রাগ আমি আগে কখনো দেখিনি। আমি ভয়ে ভয়ে বললাম, কি কথা ম্যাম? সামিয়া মিমির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, যেতে বলেছি যাবে, এত কথা বলছো কেন? এইবার বিষয়টা বুঝতে পারলাম। আমাকে মিমির সঙ্গে কথা বলতে দেখে সামিয়া জ্বলতেছে। আর হ্যাঁ, মিমি আর আমি পাশাপাশি বসে থেকে গল্প করতেছি আর হাসাহাসি করতেছি। সিফাতের ফোনে কল আসায় সামিয়া গাড়ি থেকে নামার আগেই সে একটু সাইডে গেছে। এজন্য আমি আর মিমি শুধু বসে আছি। আমি সামিয়াকে একটু হাট করার জন্য মিমির দিকে তাকিয়ে একটা চোখ টিপি দিয়ে বললাম, জানু তুমি একটু বসে থেকো, আমি আসতেছি। মিমি আমার এমন কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি তাকে একটা চোখ টিপি দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। মিমি বুঝতে পেরে একটু মুচকে হাসি দিয়ে বলল, ঠিক আছে জানো, তাড়াতাড়ি এসো। সামিয়া আমার আর মিমির কথা শুনে রাগে ফুঁসতেছে। আমি সামিয়াকে বললাম, ম্যাম চলুন, আমার বেশি সময় নেই। আমার কথা শুনে সামিয়া আমার দিকে একটা রাগি লুকে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে ওর গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়ির কাছে আসার পরে গাড়ির দরজা খুলে আমাকে সামনে মানে ড্রাইভারের পাশের সিটে বসতে বলল। আমি কিছুটা বিরক্ত হয়ে সামিয়াকে বললাম, এই আপনি কি বলবেন বলুন, আমার কাজ আছে। সামিয়া ওর পিস্তলটা বের করে আমার কপালে ঠেকিয়ে বলল, আর একটা কথা বললে মাথার খুলি উড়িয়ে দেব, চুপচাপ গাড়িতে বসে থাকো। আমি পিস্তল দেখে ভয় পেয়ে গেলাম। এই মেয়ের বিশ্বাস নেই, কখন যে কি পরে বসে। সামিয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কোথায় যাচ্ছে সেটা জানি না, কিন্তু পথটা আমার চেনা, কারণ এই রাস্তাটা হলো থানার রাস্তা। আমি সামিয়াকে বললাম, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? সামিয়া আমার দিকে একবার রক্তিম চোখে তাকিয়ে আবার ড্রাইভিং করায় মনোযোগ দিল। আমি তো বোকা বনে গেলাম। কোথায় তাকে শাস্তি দিব ভেবেছিলাম, কিন্তু না, সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি পকেট থেকে ফোন বের করে হুদাই কানে লাগিয়ে বলতে লাগলাম, হ্যালো জানু, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। আর হ্যাঁ, তোমার সকালের কিসটা কিন্তু দারুণ হয়েছিল। একটু থেমে আবার বললাম, ঠিক আছে, পরে কথা হবে, বাই। ফোনটা পকেটে রেখে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। বুঝলাম না রাগে নাকি কষ্টে, হয়তোবা রাগেই হবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম বাইরের দৃশ্য। সামিয়া গাড়ি নিয়ে থানার ভিতরে ঢুকলো। সামিয়া গাড়ি থেকে নেমে আমার কাছে এসে দরজা খুলে আমার হাত ধরে টানতে টানতে ওর কেবিনে নিয়ে গেল। থানায় এখনো কেউ আসেনি। কয়েকটা পুলিশ বসে থেকে তাদের কাজ করতেছে। সামিয়া আমাকে ওর কেবিনে নিয়ে যাওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, অন্য একটা মেয়ের কিস তোর দারুণ লাগে তাই না? কই, আমার কথা তো কোনোদিন বলিস না। দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি। কথা শেষ করতে না করতে আমার মাথা পিছন থেকে খামছে ধরে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে নিল। সামিয়ার এরকম ব্যবহার দেখে আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমিও আর রেসপন্স না দিয়ে পারলাম না। বেশ কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ঠাস করে একটা চর মেরে বললাম, ভেবেছিস কি তোর এই রাগ অভিমান দিয়ে আমার কাছে এসে আমার মনকে, আমার ভালোবাসাকে জয় করবি? সেটা কখনো হবে না। সামিয়া আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ মামুন, তুমি আমাকে মাফ করে দাও। কি করব বলো, তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি যখন গাড়িতে বসে থেকে অন্য মেয়েদেরকে কিস করার কথা বলেছিলে, তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করেছি। তবে এটাও সত্যি যে তুমি আমাকে এখনো ভালোবাসো।
সেটা তুমি প্রকাশ করো না, কারণ আমার প্রতি তোমার অভিমান, রাগ, ঘৃণাটা ভালোবাসার তুলনায় অধিক রয়েছে। আর থাকাটাই স্বাভাবিক। তবে আমি তোমাকে আগে যেরকম নিজের করে রেখেছিলাম, যে রকম করে ভালোবেসেছিলাম, আবার সেই রকম করেই তোমাকে ভালোবাসবো। আগে যে রকম করে তোমার ভালোবাসাটা পেয়েছিলাম, এখনো সেই ভালোবাসাটাকে আদায় করে নিব। হয়তোবা কষ্ট হবে, হোক, তবু আমি তোমাকে ভালোবাসবো। আমার প্রতি তোমার অভিমান দূর করাবো। এতক্ষণ সামিয়া নিচের দিকে তাকিয়ে থেকেছিল। কথাগুলো শেষ হতেই সামিয়া আমার চোখের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি জমা হয়েছে। সে হয়তোবা আমার কাছ থেকে আশা করছে যে আমি যেন তাকে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, আমি সবকিছু ভুলে গিয়েছি, এখন থেকে আমরা সবকিছু নতুন করে শুরু করব। কিন্তু আমি আর কারোর মায়ে নিজেকে জড়াতে চাই না। আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, দেখো সামিয়া, আগে যা হওয়ার তা হয়েছে। এখন তুমি আর আমার পথে বসে থেকো না, কারণ আমি চাই না আমার জন্য কারোর সুন্দর ভবিষ্যৎ, কারোর সুন্দর আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাক। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করো, তাকে নিয়ে ভবিষ্যৎটাকে গড়ো। সামিয়া আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কেন, তোমাকে দিয়ে কি আমি আমার সুন্দর ভবিষ্যৎটাকে সাজাতে পারি না? তোমাকে নিয়ে কি আমি আমার সংসার শুরু করতে পারি না? আমি এবার জোরে জোরে হাসতে হাসতে বললাম, আমাকে নিয়ে কেন তুমি সংসার করতে যাবে? আমি তো একটা প্রতারক। আমি মানুষের মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে খেলা করি। অযথা আমার মতো প্রতারককে, লুচ্চাকে কেন জীবনে জড়াবে বলো? মামুন, আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও না। দেখো সামিয়া, আমি আর কোনো ছলনাময়ীর ছলনাতে নিজেকে জড়াতে চাই না। আর আমি এসব বলতে চাচ্ছি না। আর কিছু বলবে কি? আমি কলেজে যাব। সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কিছু বলবো না। আর আমার সাথে চলো, আমি তোমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিয়ে আসতেছি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। সামিয়া আমার দিকে হাত জোর করে করুণভাবে তাকিয়ে বলল, প্লিজ মামুন, আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি। ঠিক আছে চলো। আমার কথা শুনে সামিয়ার মেঘাচ্ছন্ন মুখ এক চিলতে হাসি ফুটলো। আর আজ আমার কাছে কোনো আবদার পূরণের স্বার্থে সেই হাসিটা নিজ ইচ্ছায় উকি দিচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় বড় অদ্ভুত। এসো। সময় বড় অদ্ভুত। সামিয়ার সাথে সামিয়ার কেবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে কলেজে আসলাম। কলেজে আসার পর গাড়ি থেকে নেমে কয়েক ধাপ দিতে না দিতেই সামিয়া বলল, ছুটির পর ওয়েট করবে, আমি এসে নিয়ে যাব। সামিয়ার কথা শুনে আমি পিছনে ঘুরে ওর কাছে গিয়ে বললাম, এই যে মিস, আমি আপনার সঙ্গে এসেছি বলে এর অর্থ এ নয় যে আমি সবসময় আপনার সঙ্গে ঘোরাফেরা করব। আর হ্যাঁ, এরপর থেকে যেন আমার কাছে আপনাকে না দেখি, মনে থাকে যেন। সামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বললেই হলো, আমিও সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নই। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে প্যান্টের পকেটের মধ্যে 2 হাত ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস শুরু করে দিয়েছে। হাতের ঘড়িতে দেখি 15 মিনিট দেরি হয়ে গেছে। ক্লাসের দরজায় গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, বাট এত লেট করলে কেন? স্যারের প্রশ্ন শুনে ভেবাচেকা খেয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। এখন বলাও যাবে না যে আমি সাইমার সাথে থানায় গিয়েছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার আমাকে আর বলতে না দিয়ে বলল, কি আসলে আসলে করতেছো? বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে নাকি? এই কথা বলে স্যার হো হো করে হাসতে লাগলো। স্যারের এই কথা শুনে ক্লাসে হাসি রোল পড়ে গেল। আর আমার তো মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। আমি আর কিছু না বলে আমার সিটে বসে পড়লাম। আসলে স্যার আমার মামার ফ্রেন্ড। স্যার প্রায় মামার বাসায় আসে। আর মামার বাসায় আসা মানে আমার সাথে দেখা হওয়া। মামার বাসাতে আমি, মামা আর স্যার বসে থেকে আড্ডা দিতাম। এর জন্য স্যারের সাথে আমার ছাত্রের তুলনায় বন্ধুত্বের সম্পর্কটা বেশি। সব ক্লাস শেষ করে আমি, সিফাত, মিমি, রাফি আর নীলিমা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যাওয়ার পরে একটা টেবিলে 5 জন বসে নাস্তা অর্ডার করলাম। নাস্তা করতে করতে মিমি বলল, মামা, কাহিনী বল। কি আবার কাহিনী? ন্যাকামি বন্ধ করে বল যে পুলিশ ম্যামের সামনে আমাকে জানু বললি কেন? কি, তোমাকে জানো বলেছে, তাও আবার পুলিশ ম্যামের সামনে? কি হয়েছে মামুন, বল। কোন পুলিশ ম্যাম রে মিমি? মিমি রাফিকে উদ্দেশ্য করে বলল,
তোর বিয়ের দিন থানাতে যে পুলিশ ম্যাম ছিল সেটা। ও, আমিও কিন্তু একটা বিষয় লক্ষ্য করতেছি যে মামুন কিন্তু পুলিশ ম্যামের সামনে থাকা অবস্থায় অন্যরকম বিহেভ করতেছে। মনে হচ্ছে এরা দুজন আগে থেকেই পরিচিত। মামুন, সত্যটা কি বলবি ভাই? ভাইয়া বলেন। আমি জানি এদের সঙ্গে পেঁচাল পেরে লাভ হবে না, তাই আমি বললাম, তোরা তো আমার এক্স মানে সামিয়ার কথা জানিস তাই না? কিন্তু তোর সামিয়ার সাথে এখানকার স্বার্থ কি? তুই তো সামিয়ার জন্যই আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাসনি। ওই সামিয়া হলো তোদের পুলিশ ম্যাম। রাফি আর সিফাত একসাথে অবাক হয়ে, কি? হ্যাঁ। তাহলে সামিয়ার সাথে এমন ব্যবহার করতেছিস কেন? তোরা তো সবকিছু জানিস, তারপরেও এসব প্রশ্ন করতেছিস কেন? জানি, কিন্তু এখন সবকিছু বলে তোকে ফিরিয়ে নে। দেখ, আমি এসব এখন আর বলতে পারতেছি না। এখন বাসায় যাব, চল। চল সবাই। এরপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, রাফি এখন নীলিমাকে নিয়ে রাফির বাসায় থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তিশা এসে বায়না ধরলো ওকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। ফ্রেশ হয়ে তিশাকে নিয়ে একটা পার্কে আসলাম। তিশা আর আমি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা আড্ডা দিয়ে একটা জায়গায় বসে পড়লাম। হঠাৎ এক জায়গায় নজর পড়লো, দেখি সামিয়া আমার তিশার দিকে মায়াবী হরিণীর মতো তাকিয়ে আছে, আর চোখ দুটিতে আষাঢ়ের মেঘগুলো লুকোচুরি খেলতেছে। এই বুঝি ঝরে পড়বে মেঘগুলো বাড়ি রূপে। আমি তিশাকে বললাম, তিশা চল বাসায় যাব। তিশা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই একটু বাইরে যায় অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তিশাকে বলে আমি পার্কের বাইরে এসে বাইকের উপর বসে তিশার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপরদিকে তিশা সামিয়ার কাছে গিয়ে বলল, এই যে আপনি এখানে কি করতেছেন? সামিয়া তিশার কথায় চমকে উঠে বলল, কই কিছু না। তিশা মুচকি এসে সামিয়ার একটা হাত ধরে বলল, আমার ভাইয়াকে ভালোবাসো? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। আর কখনো কষ্ট দিবে না তো? কখনো ছেড়ে যাবে না তো? সামিয়া তিশার এমন প্রশ্ন শুনে বেশ অবাক হলো। নিজেকে সামনে নিয়ে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি আর কখনো কষ্ট দেব না। তোরা ছেড়ে গিয়েছিলে কেন? সেদিন যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো? হ্যাঁ, আমার ভুল হয়েছিল। আমি সেদিন তাকে কিছু জিজ্ঞাসা না করেই এমন ব্যবহার করেছিলাম, কিন্তু সত্যি বলতেছি আমি তাকে খুব ভালোবাসি। তাহলে সেদিন যে ছেলেটাকে বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিয়েছিলে সেটা কে? সামিয়া অন্যদিকে মুখ করে বলল, ওই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ভাই বোন। সেদিন আমি শাহিদকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছিলাম, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষটির সাথে প্রতারণা করলে, তাকে ছেড়ে অন্যের সাথে ঘোরাফেরা করলে কেমন লাগে। কিন্তু কখনো বুঝতে পারিনি আমার সেই কাজের জন্য আজ আমাকে এত কষ্ট পেতে হবে। তিশা সামিয়ার কাঁধে হাত রেখে বলল, যদি আমি তোমাকে আমার ভাবি বানাতে সাহায্য করি তাহলে? তিশার কথা শুনে সামিয়া এক চিলতে হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমাকে তোমার ভাইকে পেতে সাহায্য করবে? তিশার কথা শুনে সামিয়া তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার নেই। তিশা সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কিছু চাই না, তুমি শুধু আমার ভাইয়াকে দেখে রাখবে। ঠিক আছে, চলো বাসায় যাই। এরপরে সামিয়া আর তিশা পার্ক থেকে বের হলো। তিশা বাইকে উঠলো আর সামিয়া ওর বাসায় চলে গেল। আমি তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু স্টাডি করে ডিনার করে এসে শুয়ে থেকে ভাবতে লাগলাম, সামিয়াকে কি আমি মেনে নিব? সে তো তার ভুল বুঝতে পেরেছে। না, আমি আর কারোর মায় নিজেকে জড়াবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় আমার ঘুম ভাঙলো। কেউ আমার মাথায় আর কপালে হাত বুলে দিচ্ছে, তবে মনে হচ্ছে হাতের ছোঁয়াটা বেশ পরিচিত। চোখ খুলতেই আমি শোয়া থেকে উঠে বসলাম, কারণ যে আমার মাথায় হাত বুলে দিচ্ছে সে হলো আমার আম্মু। আমি আম্মুকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এত সকালে এখানে কখন আসলে? আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বাবা তোকে অনেক দিন থেকে দেখিনি, আর আমার শরীরটাও বেশ খারাপ করতেছে, তাই তোকে দেখতে চলে আসলাম। ও
আব্বু আর সাফিয়া এসেছে? আম্মু আমার মাথায় হাত বুলে দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে, তোর মামার সাথে গল্প করতেছে। ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আম্মু নিচে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে সোফায় একজনের প্রতি নজর পড়তেই আমি বড়সড় একটা শক খেলাম, কারণ সোফায় বসেছিল সামিয়া। সোফায় বসে থেকে তিশা আর সাফিয়ার সাথে গল্প করতেছে। সামিয়াকে এখানে দেখে কিছুটা রাগ উঠলো আমার, কিন্তু তার প্রকাশ করতে পারলাম না, কারণ এখানে আব্বু আম্মু মামা মামি সবাই আছে। আমি আব্বুকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করলাম। এরপরে সাফিয়াকে জিজ্ঞাসা করে আম্মুর পাশে এসে বসে পড়লাম। সাফিয়ার পাশেই বসতাম, কিন্তু সামিয়া আছে তাই আর বসলাম না। আম্মু সামিয়াকে বলল, সামিয়া তুমি এখানে কি করো মা? মামা সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে বলল, সামিয়া হলো আমাদের থানার এসআই। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মামুন তো আমাকে কিছুই বলেনি। আম্মুর কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। মনে মনে বললাম, আম্মু তুমি তো আর জানো না তোমার ছেলে বাসা ছেড়ে তোমাকে ছেড়ে এখানে এসে থাকে শুধু এই কালনাগিনীর ছলনা থেকে দূরে থাকার জন্য। আম্মুর কথা শুনে সামিয়া একটু গাল ফুলে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি, তোমার ছেলে তো আর আমার সাথে ঠিকমতো কথাটাই বলে না, আগের মতো আর আমাকে ঘুরতে নিয়ে যায় না। সামিয়ার কথা শুনে তো মনে হচ্ছে ওকে ঠাস করে দুইটা চর লাগিয়ে দেই, তাকে নাকি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আম্মু আমাকে বলল, কি ব্যাপার মামুন, তোরা দুইজন তো আগে সবসময় একসাথে থাকতিস, একসাথে ঘোরাঘুরি করতিস, এখন কি হয়েছে তোদের মধ্যে? আমি আমতা আমতা করে বললাম, না আম্মু কিছুই হয়নি, এখন একটু ব্যস্ত আছি তো তাই। আমার কথা শেষ হতেই সামিয়ার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কথা বলে ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলল, আন্টি আমাকে এখনই থানায় যেতে হবে, আমি গেলাম, পরে কথা হবে। বলেই হাঁটা ধরলো। মামা সামিয়াকে বলল, সামিয়া আবার এসো আমাদের বাসায়। সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আসবো। সামিয়া চলে যাওয়ার পর আমরা সবাই বসে থেকে কিছুক্ষণ গল্প করে নাস্তা করলাম। নাস্তা করার পরে আমি তিশা আর সাফিয়াকে নিয়ে শপিং করতে বের হলাম। তিনজন মিলে অনেকক্ষণ যাবত কেনাকাটা করার পর ফুচকার দোকানে গেলাম। ওদের দুজনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার খেতে মন যাচ্ছিল না, অবশ্য আমিও ফুচকা খাওয়া শিখেছি আর কি। ফুচকা খাওয়া শেষ করে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। সবাই একসাথে মানে মা বাবা মামা মামি তিশা সাফিয়া আর আমি একসাথে লাঞ্চ করতে বেশ আনন্দ লাগতেছে। অনেকদিন পর আজকে পরিবারের সদস্যের সঙ্গে লাঞ্চ করতেছি। লাঞ্চ শেষ করে সবাই বসে থেকে গল্প করতে লাগলাম। অনেকদিন পর আজ আম্মু আর মামা এক জায়গায় হয়েছে, এই জন্য তারা তাদের মনের জমানো কথাগুলো প্রকাশ করছে। বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বেডে বসে থেকে ফোন টিপতেছি। একটু পরে তিশা আর সাফিয়াও আমার রুমে আসলো। রুমে আসার পর সাফিয়া আমার পাশে বসতে বসতে বলল, সামিয়া আপু এখানকার পুলিশ অফিসার, তা আমাকে আগে বলনি কেন? সাফিয়া এখানকার পুলিশ অফিসার হয়েছে তা শুনে তোর লাভ কি? আমার আর সাফিয়ার অনেক দিনের আশা আমাদের ভাবি পুলিশ অফিসার হবে, মানে পুলিশ অফিসারকে আমরা ভাবি বানাবো। এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। রুমে যা, ভাবি মারাচ্ছে। দেখা যাবে। আমি ধমক দিয়ে বললাম, তোরা তোদের রুমে যাবি? আমার ধমক শুনে সাফিয়ার তিশা ওদের রুমে চলে গেল। সাফিয়ার তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। বিকালে আম্মু আব্বু বাসায় চলে যাবে, কালকে আব্বুর কলেজ আছে। আর সাফিয়া এখানে 2 দিন থাকবে। আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসায় আসতেই তিশা আর সাফিয়া বায়না ধুলো ঘুরতে যাবে। আমি ওদের দুজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে আসতেই তিশা বলল, আজকে আমরা বাইকে যাব না, রিকশায় যাব। আমিও না করলাম না, কারণ 3 জন মিলে ঘুরতে গেলে রিকশা যাওয়াটা বেশ ভালো। তবে 3 জনের জন্য 2টা রিকশা প্রয়োজন। বাইক রেখে ওদেরকে নিয়ে বাসার গেট থেকে বের হতেই আমার মেজাজটা বিগড়ে গেল, কারণ সামিয়া একটা রিকশায় উঠে বসে আছে আর আরেকটা রিকশা পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে এরা দুজন বুদ্ধি করেই সামিয়ার প্রতি আমার অভিমানটাকে দূর করাতে চাচ্ছে।
যদিও সাফিয়া আর সামিয়ার ব্যাপারে তেমন কিছু জানে না, হয়তোবা এতটুকু জানতে পারে যে আমি সামিয়াকে লাইক করি। রিক্সার কাছে যাওয়ার পরে সাফিয়া আমাকে বলল, ভাইয়া তুমি সামিয়া আপু রিক্সায় ওঠো, আমি আর তিশা আপু পেছনে রিক্সায় উঠতেছি। সাফিয়ার কথা শুনে ওকে ঠাস ঠাস করে 2টা চট দিয়ে বললাম, এমন কিছু করিস না যাতে আমার অন্যরূপ তোদের দেখাতে হয়। আজকে ঘুরতে যেতে চেয়েছিলিস, আমি রাজি হয়ে গেলাম। বাইকে হবে না, রিক্সায় যেতে হবে, তাতেও রাজি হয়ে গেলাম। এখন এসে বলতেছিস আমাকে ওর সাথে যেতে হবে? কি পেয়েছিস আমাকে? আমার কথা শুনে রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা নিচু করে বসে আছে। সাফিয়া আমার হাত ধরে বলল,